রূপনারায়ণ নদে বিরাট এক চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুই পাশের বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানে গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গ্রামের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় 10খানা গ্রামের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ ও ঝোপঝাড়। পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুন মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় এক দল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন্দ্রলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেল। প্রায় 4 দিন কেটে গেল। সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলেপাড়ার কয়েকজন জেলে ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে একটা দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেল তারা। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন্দ্রলুয়ের পচা গলা মৃতদেহটা নদীর চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুন খুবলে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো রয়েছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে পাড়ায় সংবাদ দিল। সকালে তখন সেখানে ছুটে এসে দেখলো এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কারোর সাধ্য নেই সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মড়াটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভিতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রিবেলা মাটির ভিতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে খেয়ে ফেলল। নগেন্দ্রলুয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2টি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেলেপাড়া, বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম সব অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকলো। কখনো বাগদিপাড়া থেকে অথবা কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল প্রভৃতি চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন একজন গায়ে সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা? এভাবে চেঁচিয়ে উঠলে যে? মা, কি হয়েছে মা? এত হাঁপাচ্ছ কেন? শব্দ শুনে বাইরে গিয়ে দেখি আম গাছের তলায় সাদা কাপড় পরে কি একজন দাঁড়িয়ে আছে। খুব ভয় পেয়ে গেছি। চল তো ভাই দেখি, এ গ্রামে কি আবার চোর বেরোলো নাকি? না গো মা, কিছুই তো নেই। আসলে কদিন আগে বড় ঝড় গেছে, মনের অবস্থা ঠিক নেই, তাই এরকম মনে হচ্ছে। ও তোমার মনের ভুল মা, হয়তো গাছের ছায়া দেখে ভয় পেয়েছো। যাও ঘুমিয়ে পড়ো। উফ, মরা পোড়াতে গিয়ে অনেক রাত হয়ে গেল গোড়া খালতা। হ্যাঁ রে, তাড়াতাড়ি পা চালা। কে 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 ওখানে?
রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গাঁয়ের সকলে ভয় পেল। রাতে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধই করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের বাছুরটা গেল হারিয়ে। সারাদিন ধরে খোঁজ করা হলো, কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক এসে দেখল আরে তোরা কাল ঠিক করে দেখেছিস তো, নাকি নেশার করে ভুল দেখেছিস? ঠিক করে বল। না গো খুড়ো, ওই দৃশ্য দেখার পর যে কারো নেশা ছুটে যাবে, আমরা একদম ঠিক দেখেছি। না গো খুড়ো, আগের দিন মাছ ধরে ফেরার সময় আমি বাঁধে একটা কঙ্কালকে গাছের ঝুলে থাকতে দেখেছিলাম। ভেবেছিলাম মনের ভুল, কিন্তু আজ যখন পাঁচু দ্বারাও মরা পোড়াতে গিয়ে একই জিনিস দেখেছে, তখন তুমি বলো সবাই কি আমরা ভুল দেখবো? শোন, আপাতত কয়েকদিন একটু সাবধানে থাক। যারা মাছ ধরতে যাস সন্ধ্যের আগে ফিরে পড়। সন্ধ্যের পর বাড়ি থেকে আর কেউ বেরোস নে। খুড়ো, আমার বাছুরটাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক অনেক খুঁজেছি, কোথাও পাইনি খুড়ো। রাখাল কাকা, ও রাখাল কাকা, শিগগিরই শ্মশানে চলো, তোমার গরুটা মরে পড়ে আছে তো। হ্যাঁ, কি বলিস রে ভোলা? হ্যাঁ গো কাকা, আমি শ্মশানে গিয়ে দেখি একটা গরু মরে পড়ে আছে। কাছে গিয়ে দেখি এই যে রাখাল কাকার গরু। তোমরা এক্ষুনি চলো, কি বিভৎস দৃশ্য। চল চল। এই চল তো দেখি ব্যাপারটা। এ কাজ কোনো কুকুর শিয়ালের নয় গো খুড়ো, এ ওই নগেন্দ্রের ভূতই সব করছে। এই এই কে রে ওখানে? কি যে করা উচিত কিছুই বুঝতে পারছি না। তোরা কেউই আর রাতের বেলা ওই রাস্তায় যাস নে। কি ভাগ্যে তোরা বেঁচে গেছিস বাবা। আমি কালই একবার নগেনের ছেলের সাথে কথা বলে দেখি কি করা যায়। বাপু, ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, কিছু একটা ব্যবস্থা কর। তা না হলে তোদের কোন দিন বিপদ হতে পারে। কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা সে কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন যে দেখছি বিশ্বাস না করে উপায় নেই। আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে একটা সাদা কাপড়ে ঢাকা মূর্তি দেখেছিলাম। সবাই ভয় পাবে বলে কাউকে কিচ্ছু বলিনি। এখানে তো তেমন ভূতেরও ছাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়। তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। যাকে আজ আমি আসি, দেখ তোরা কি করবি। ভাই, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, আর যেতে আসতেও তো প্রায় 9-10 ক্রোশ। আজ তো আর যাওয়া সম্ভব নয়। কাল সকালেই সাইকেল নিয়ে না হয় বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। হ্যাঁ দাদা, দেখো যদি কোনো সমাধান পাওয়া যায়। আর রাতের আগে ফিরেও আসতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো হবে।
মুরগিগুলো এরকম করছে কেন? শেয়াল ঢুকেছে নাকি? একবার কি দেখে আসি। এ কি গো মা, এ কি হলো? ভাই ভাই, জল নিয়ে আয়। মালতী, একটা পাখা নিয়ে এসো, মাকে একটু বাতাস করো তো। কি গো মা, কি হয়েছিল? এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? হয়তো শেয়াল ঢুকে খেয়েছে। অন্ধকারে তো শেয়ালের চোখও জ্বলে, সেই দেখেই হয়তো মা অজ্ঞান হয়ে গেছে। তোরা আমার কথা বিশ্বাস করলি না তো? কিন্তু আমি স্পষ্ট দেখেছি, খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে, তার সারা গা কাপড়ে ঢাকা, কিন্তু চোখ দুটো দপদপ করে জ্বলছে। তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে কি ভয়ানক দৃশ্য! ওরে বাবা, এখনো চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা মা, এই আর এক মুহূর্ত বাড়ির বাইরে থাকা যাবে না। ভাই, মাকে ধরে তোল। এই তোমরা চলো, ভেতরে চলো, কাল সকালেই একটা ব্যবস্থা করতে হবে। দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ এক সপ্তাহের উপর হয়ে গেল আমি হাঁটতে পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে দেব। এখন বলো দেখি, তোমাদের ঘরে মোট কতজন লোক? আগে সবাইকে নিয়ে ওই 8 জন। আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিড়ের 4 কোণে পুঁতে দাও গিয়ে, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে। এরপর থেকে নগেনের বাড়িতে উপদ্রব কমলেও গ্রামে উপদ্রব বেড়ে গেল। গ্রামের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায়ই চুরি যেতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকে দেখলো অনেক লোক। তাছাড়া কারোর কারোর বাড়িতে ইট পড়তে লাগলো দুমদাম করে। আবার কারোর বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, এমনকি মানুষের হাড়ও পড়তে লাগলো। আবার কারোর বাড়ির চালে মড়া পোড়ানো বাঁশ, কাঠ এইসব পড়তে লাগলো। সারা গ্রামের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে নামলেই যে যার ঘরে বসে ভগবানের নাম করে কাটাতে লাগলো। সন্ধ্যের পর এত বড় গ্রামটা যেন জনশূন্যের মতো শ্মশান মনে হয়। একদিন রাতে অনেক দূরের গাঁ থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মড়াকে তার উপর তুলে আগুন দিয়ে দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বট গাছটা থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিপিয়ে চিপিয়ে খেতে লাগলো। তামাক শেষ করে লোকগুলো চিতার কাছে এসে অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে নদীর দিকে ছুটে গেল। নদীতে মালপত্র বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের ওপর খালের কাছে বসে মাঝিও তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু পাছে সব যাত্রীরা ভয় পেয়ে যায়, তাই জন্য সে চুপ করে দেখে যাচ্ছিল। নৌকার মাঝিটি আসলে একজন নাম করা ভূতের ওঝা। কিন্তু এখন যখন দেখল তারা ভয় পেয়ে এই দিকেই ছুটে আসছে, তখন সে বলল, ভয় পেও না তোমরা, ওইখানেই দাঁড়িয়ে থাকো,
আমি যাচ্ছি। তোমরা এখানে বসো। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। আর কোনো ভয় নেই তোমাদের। ভূতের বাবারও সাধ্যি নেই যে তোমাদের কাছে আসে। আমি এই গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ কোনো ভূত তোমাদের কিচ্ছু করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসেন। বড়টা তাহলে কোথায় গেল? তাকে চিতা থেকে তুলে নিয়েছে। আগুনের মধ্যে থেকে তুলে নেবে কি করে? কেন, গাছের উপর থেকে হাত বাড়িয়ে। বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও তবে? হ্যাঁ, কই দেখান, তবেই বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? না, এখনো যখন হয়নি তখন আর হবো না। আচ্ছা বেশ, তবে এসো আমার সঙ্গে। কি এবার বিশ্বাস হলো তো? যাকগে, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। তোমরা তাহলে এখানে চুপ করে বসে থাকো। দয়া করে আপনি আমাদের এভাবে ফেলে রেখে চলে যাবেন না। সকাল পর্যন্ত দয়া করে থাকুন আপনি। আরে ভয় নেই তোমাদের, এখানেই বসো। আমি একটু ওর পরিচয় নিয়ে আসি। এই বেটা, তুই কে? আমি নগেন দলুই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। তোর বাড়িতে কে কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। বেশ, ঠিক আছে, তুই গাছেই থাক। পালাবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। সকাল হলেই তোমরা গায়ে গিয়ে গায়ের লোকজন ডেকে নিয়ে আসবে। মরাটাকে ফেলে দে নগেন। আসলে নগেনের ভূত কাল এই মরাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো আর ওকে দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। ওম নমঃ হিং ক্রিং প্রেতাবিঘ্নাশী। ছেড়ে দে, ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, চলে যাচ্ছি, ছেড়ে দে, ছেড়ে দে। তুই একেবারে এই দেশ থেকে চলে যাবি। না, যাবো না, যাবো না, 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 আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, যাবো না, যাবো না। কেন এখানেই থাকবি কেন? এখানে এখানে আমার বউ ছেলে রয়েছে। তাছাড়া ওই বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি ঘর মোটকে শেষ করবো। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আসলে তোমার বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে। শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলে তোমার বাবা পেটজনি থেকে উদ্ধার পাবে। তা এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর ঘাড় মুটকে দেয় বা কারোর ক্ষতি করে? না না না, তা পারবে না। আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন ওই গাছেই ও বন্দী হয়ে থাকবে। তার মধ্যে পিণ্ডি দেয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। না না না, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। নগেন, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি?
চলে গেল রে, উনি বাবা রে, মরে গেল রে। ছেড়ে দে। কি হলো বল, কি চিহ্ন রেখে যাবি? দাঁড়াও, বলছি। এই গাছে একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাও। এইবার তোমরা মরাটাকে নিয়ে পুড়িয়ে দাও। তোমরা এবার নিশ্চিন্তে ফিরে যাও। আজ থেকে নগেন আর কোনো উপদ্রব করতে পারবে না। এরপর যে যার ঘরে ফিরে গেল। শবযাত্রীরা মড়াটা নিয়ে পুড়িয়ে দিল। সেই দিনই নগেনের বড় ছেলে গয়া রওনা দিল। সে গয়ায় যেদিন পিণ্ডি দিল সেই দিন দুপুরেই সেই বটগাছের একটা বড় ডাল মড়মড় শব্দে ভেঙে পড়ল। সবাই সেই দৃশ্য অবাক হয়ে দেখল। সেই দিন থেকে গ্রামে আর কোনো ভূতের উপদ্রব রইল না।